আজকে যে গল্পটি পড়ছি তার নাম ডাক। লিখেছেন শান্তা মুখোপাধ্যায়। ভোর ভোর ঘুম ভেঙে যায় অতসী। এত সকাল সকাল উঠে কি হবে, তাই ঘুম ভাঙলেও শুয়েই থেকে অতসী। ছায়া ছায়া আলো ঢুকে আসে একতলার ঘরে। পাশের পেয়ারা গাছে বুলবুলির ইতিউতি আনাগোনা বুঝতে পারে অতসী। বুঝতে পারবে না, আজন্ম পরিচিতি যে। ক্রমে ক্রমে আলোর উপস্থিতি উপেক্ষা না করা গেলে উঠে পড়ে অতসী। দাঁত টাত মেজে এসে গ্যাসে চা চাপায়। অনুময়দের একটা ঘর ভাড়া দেবার পর থেকে গ্যাসটা শোবার ঘরের একধারেই রাখতে হয়েছে। ঘরটা খুব ছোট না, একধারে রান্নার ব্যবস্থা করে নিতে হয়েছে। বাথরুমটাও ওদের ছেড়ে দিতে হয়েছে। এই শোবার ঘরের বাইরের দিকে একটা ইটের গাঁথনি, করগেটের ছাদের ছোট্ট বাথরুম বানাতে হয়েছে এই ঘর থেকে যাবার মতো। ঘরের লেভেলেও বটে, কমোড বসাতে হয়েছে, নইলে মাকে নিয়ে পারা সম্ভব ছিল না। ভাড়ার অ্যাডভান্সের টাকায় করতে হয়েছে সব। দু কামরার একতলা বাড়িটা বাবা করে রেখে গিয়েছিল, সাদামাটা একরকম। ভাবা তো হয়নি ভাড়া দিতে হবে কোনোদিন। এখন না দিয়ে উপায় কি? মায়ের উইডো পেনশনে কি আর চলে? তাও তো এখন আর্ধেক হয়ে গেছে। মায়ের ওষুধেই কত খরচ হয়ে যায়। অতসী টুকটাক সেলাই করে, কিন্তু সে আর কতটুকু। চা করে মাকে তোলে অতসী। স্ট্রোকের পর থেকে বোধশক্তিটা যেন চলেই গিয়েছে। ধরে ধরে চেয়ারে এনে বসায়। পুরনো হাতল দেওয়া কাঠের চেয়ারে দুপাশের হাতল বরাবর একটা কাঠের তক্তা লাগিয়ে নিয়েছে। এক সাইডে ফিক্স করা, অন্য সাইডে ধরে তোলা যায়। কাঠের পাটাতন ধরে তুলে ফাঁক করে মাকে চেয়ারে বসায় অতসী। তারপর তক্তাটা অন্য হাতল বরাবর আটকে দেয়, যাতে মা পড়ে না যায়। মাকে মুখ ধোয়ায় চেয়ারে বসিয়ে সামনে গামলা ধরে, মুখ মুছিয়ে চা দেয়। আস্তে আস্তে কাপা হাতে চা ধরে খান সুলতান। প্রতি মুহূর্তে মনে হয় এইবার কাপটা হাত থেকে পড়ে যাবে, তবুও এটুকু করতে দেয় অতসী। নিজেও চা নিয়ে মার সামনে মেঝেতে বসে বলে, ভাবছি এবার পুজোয় তোমায় নিয়ে ঠাকুর দেখতে যাব। অতসী জানে সেটা সম্ভব নয় কোনোদিন, তবুও বলে। নিজেকেই বলে কি? সুলতার কোনো ভাবান্তর দেখা যায় না। অতসী আবার বলে, শাড়ি নেবে না একটা, না ম্যাক্সি? এবারও সুলতার ভাবান্তর দেখা যায় না। অতসী খাটের পাশে দড়িতে ঝোলানো 4-5টা মলিন ম্যাক্সির দিকে তাকায়। তারপর ভাবে, আছে তো বেশ কয়েকটা, এতেই চলে যাবে। অতসী এবার ওঠে, চায়ের কাপ বাইরে কলতলায় রেখে এসে মাকে চেয়ার থেকে তোলে। খুব কষ্ট হয়, মা ভারী হয়ে গেছে খুব। তারপর আস্তে আস্তে বাথরুমে নিয়ে যায়, পায়খানা করিয়ে চান করায় ঘষে ঘষে। মায়ের ম্যাক্সি একটা বালতিতে ভিজিয়ে রাখে, পরে কাচবে। ভালো করে গা মোছায়, কাঁচা ম্যাক্সি পরায়। তারপর আবার চেয়ারে এনে বসায়, যত্ন করে চুল আছড়ে দেয়। মাকে এই সময়টা একটু চেয়ারে বসিয়ে রাখে অতসী। নিজে বাথরুমে গিয়ে নিজের বাসি পায়খানার ছোঁয়া ম্যাক্সি বদলে আসে। ততক্ষণে ফ্যানের হাওয়ায় সুলতার চুলটা একটু শুকায়, বাকি তো সারাদিনই শোয়া। মায়ের পায়খানা স্নান হয়ে গেলে যেন একটা বড় কাজ হয়ে যায় অতসী। রান্না সামান্য, পরে করলেও চলে। অতসীর আজকাল আর কিছু করতেও ইচ্ছা করে না, মনে হয় ধুর। অতসী ওপর ওপর ঝাঁটা চালিয়ে বাসি ঘর ঝাড় দেয়। শোবার ঘরের ধারেই রান্নার ব্যবস্থা করায় খাটের তলা শিশি বোতলের আস্তানা। তাছাড়া ভাড়ার জন্য অন্য ঘরটা খালি করতে হয়েছে। সেই ঘরের সব জিনিসও এই ঘরেই ঢুকেছে। ঘরে তাই জায়গা খুব কম, আসবাবে ধুলো জমা থাকে। খাটের নিচের সংসারে ঝুল আর মাকড়সার বাস। কেষ্টপুরের মশা বিখ্যাত, তাই জানালায় নেট লাগাতেই হয়েছে। সে অবশ্য বাবা থাকতে থাকতেই সেই সব নেটে ধুলো পড়ে কালো হয়ে থাকে, মলিন করে তোলে আলোর আনাগোনা। অতসী রোজই ভাবে কাল মাকে জলখাবার দিয়ে ঝাড়াঝাড়ি করে নেব, কিন্তু কাল এলে আর ইচ্ছেই করে না। মা চেয়ারে আর বসে থাকতে চাইছে না, বারবার বিছানা দেখাচ্ছে। অতসী বাসি বিছানা তোলে, তারপর ফ্রিজ থেকে দুধ বার করে গরম করে মুড়ি দুধ কলা দিয়ে মেখে চামচে করে খাইয়ে দেয়। নিজে বাসি রুটি একটা দুটো চা দিয়ে খেয়ে নেবে। মা আবার শুয়ে পড়লে অতসী চিন্তা করে বাজার করতে হবে কিনা। সামান্য চারা মাছের ঝোল ভাতই তো খায়, টাটকা আনলে ভালো। তবে একেবারে কম তো নেওয়া যায় না, দুজনের আর কতই বা লাগে। তাই একদিন আনলে দুদিন তো চলেই। ডিপ ফ্রিজ খুলে দেখলো মাছ 2 পিস পড়ে আছে, হয়ে যাবে। কিন্তু বেরোতে একবার হবেই, ব্লাউজগুলো ফ্যাশন ওয়ার্ল্ডে পৌঁছে দিয়ে আসতে হবে। কিন্তু হেম করা হয়নি এখনো। দোকানে যাবার কথা মনে হলেই চোয়াল শক্ত হয়ে ওঠে অতসী।
গেলবারে ব্লাউজ ডেলিভারি দিতে গিয়েছিল সন্ধেবেলায়। দোকানে মালিক ছাড়া আর কেউ ছিল না। ব্লাউজের প্যাকেটটা মাস্টারের সেলাই মেশিনের টেবিলে নামাতেই মাস্টার টেবিলের ওপর অতসীর রাখা হাতের ওপর হাত রাখে, পান খাওয়া ঠোঁটে কান এঁটো করা হাসি হাসে। তারপর বলে, তোর একটা ব্লাউজ বানিয়ে দিতে হবে, ফার্স্ট ক্লাস করে, আয় মাপটা নিয়ে নি। অতসী ঠান্ডা চোখে তাকিয়ে থাকে। সেই সত্যপ্রবাহে মালিকের উৎসাহ বরফ হয়ে গেলেও মালিকের ঠান্ডা চাহনিও বুঝিয়ে দেয় ব্লাউজ সেলাই করে ডেলিভারি দিতে গেলে সময় সুযোগ মতো অতসীর ব্লাউজ বানানোর দরকারটা মালিক জরুরি মনে করে। পয়সা না নিয়েই সেবার বাইরে বেরিয়ে এসেছিল অতসী। হাঁপাতে হাঁপাতে বাড়ি ফিরে এসেছিল। খালপাড়ের রাস্তা বরাবর হাঁটতে হাঁটতে ভাবে, আচ্ছা পরিমল কেমন আছে এখন? বাচ্চাটা বড় হয়ে গিয়েছে নিশ্চয়ই। পরিমল বলেছিল না আজীবন সাথ দেবে, দিচ্ছে তো। এই যে পরিমলের চিন্তায় চক্করে পড়ে যাচ্ছে অতসী, সেটা পরিমলের সাথ দেওয়া না নয়তো কি? বাড়ি ফিরে এসে টিভি চালিয়ে দেয় অতসী। সিরিয়াল চলছে, নায়কের দুটো বউ, তাদের চোখা চোখা ডায়লগ। অতসী ভাবে, আচ্ছা যদি আমি পরিমলের বাড়ি হাজির হয়ে বলি, এই দেখো আমি তোমার বউ, তুমি ভুলে গেছো, পরিমল কি বলবে? আর পরিমলের বউ? হাসি পায় অতসী। অতসীই তো বলেছিল এখন কি করে বাবা মাকে ফেলে যায় বলো। অতসীর বাবার ক্যান্সার হয়েছিল, মা পাগলের মতো ছোটাছুটি আর সেবা করেছিল। বাড়িটুকু বাদে সব সঞ্চয় জলের মতো ঢেলে দিয়েছিল চিকিৎসায়। দাদা তো তার আগেই বউ নিয়ে আলাদা হয়ে গিয়েছিল। চিকিৎসার ব্যাপারে মাথা ঘামায়নি একদম, বলেছিল আমার সামান্য চাকরি। তখন অতসী কত বছরে? 26। তারপরও 25 বছর পার হয়ে গেছে। এতদিনের পুরনো স্মৃতি কেউ মনে রাখে? পরিমল মনে রাখবে কি করে? বাবা মারা যাওয়ার পর পরিমল এসেছিল। অতসী সঞ্চয়শূন্য সদ্য বিধবা মাকে একা ফেলে পরিমলের হাত ধরার কথা ভাবতে পারেনি। মাও বলেনি। আজ ভাবলে আশ্চর্য লাগে, মা কি বুঝতো না পরিমল কেন আসতো? তাহলে মা নিজের অসত্য বেলার কথা মনে করে অতসীর ভবিষ্যৎ ভাবল না? দীর্ঘশ্বাস বুক চিরে বেরিয়ে আসে। মা চলে গেলে পেনশনটুকুও থাকবে না। রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেলে জানালায় দাঁড়ায় অতসী। ছোট্ট বারান্দা বোঝাই পুরনো ট্রাঙ্ক, বাক্সে দাঁড়াবার জায়গা নেই, তাই বাইরেটা দেখতে গেলে জানলাই দাঁড়ায় অতসী। দাঁড়িয়ে দেখে খালের উপর কুয়াশা জমেছে, ঘন সাদা কুয়াশা। আজকাল এই এক হয়েছে, শীতকাল ছাড়াও খালের উপর কুয়াশা জমে। কুয়াশা নিয়ে এক ভাবনার ঘূর্ণি শুরু হয়েছে অতসীর মনে। অতসীদের ভাড়াটে অনুময় আর সুদীপ্তি খুব বই পড়ে। তাদের ঘর থেকে মাঝে মাঝে বই এনে পড়ে অতসী। এই কদিন হলো একটা মহাভারত এনেছে, নতুন কার লেখা, কি যেন ঘোষ। অতসী নাম আগে শোনেনি। অবশ্য অতসী সাহিত্য পড়েই বা কতটা। সেই ছোটবেলায় বঙ্কিম, তারাশঙ্কর, শরবিন্দু, ফেলুদা যা পড়েছে। এই মহাভারত কেমন অন্যভাবে লেখা, খুব বাস্তব। মনে হচ্ছে যেন তার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। যেমন পরাশর। পরাশর বললেন সত্যবতীকে, আমি তোমাকে কামনা করি। মাস্টারও তো লাল ছোপ ধরা তাতে হেসে কামনা করেছে। তাহলে অতসীর গা গুলিয়ে উঠেছিল কেন? অতসী ভাবে, না, মাস্টার কামনা করেনি। কামনার মধ্যে একটা স্পষ্টতা আছে, সত্যির মতো, তাই সম্মানও আছে। কিন্তু মাস্টারেরটা লালসা, যা উচিত নয়, ফাঁকতালে তা লুটে নেবার উল্লাস, চূড়ান্ত অসম্মানে। অতসী ভাবে, আচ্ছা কামনা কেমন হয়? অতসী জানে না, শুধু কথাটা ভাবলে তার যৌবন পেরোনো শরীরটা কেমন অবাধ্য হয়ে ওঠে, পাগল পাগল লাগে। অতসী ভাবতে থাকে, তারপর সত্যবতী সম্মত হলেন। আচ্ছা, সত্যবতী কি সম্মত হয়ে একটু হেসেছিলেন? লজ্জায় মাখামাখি হাসি, সেরকম হাসলে নারীকে তুলনাহীনা লাগে না? অতসী দীর্ঘকাল আয়নায় মুখ দেখে না। কি দেখবে? হনুর হাড়ের ঠেলে বেরিয়ে আসা, চোখের কোণে কালো অনিদ্রা। তুলনাহীনা ভাবার মতো মূর্খামি অতসী করতে চায় না, তবুও ভাবনারা এসে পড়ে। অতসী ভাবে, পরিমল বলেছিল না, হাসলে তোমার গালে টোল পড়ে তো তুলনাহীনা লাগে। উত্তরে অতসী হেসেছিল না? শ্যামলা অতসী, দুগালে টোল ফেলে। নিজের কথা প্রাণপণে ঠেলে সরিয়ে সত্যবতীর কথা ভাবতে চায় অতসী। তারপর তারপর ঘন কুয়াশায় সত্যবতী কি করলেন? এবার আর কল্পনা চলে না অতসীর। পাশের ঘর থেকে অনুময় সুদীপ্তির অনুমেয় শব্দে অনুময়দের উপস্থিতি অনুছাড়িয়ে হিমালয় প্রমাণ হয়ে ওঠে অতসীর কাছে। প্রাণপণে শক্ত হতে হতে অতসী দেখে খালপাড়ে সত্যবতী পরশরের কুয়াশায় মিলিয়ে গেছে, শুধুই গাঢ় অন্ধকার। কিন্তু কুয়াশা, সত্যবতী, পরশর
পিছু ছাড়ে না অতসী। ভোর ভোর উঠে দেখে খালের ওপর ঘন সাদা কুয়াশা। পরশর যেন ওই কুয়াশার মধ্যে দাঁড়িয়ে সত্যবতীকে ডাকছেন। অতসী কাচলি পরে, নিবি পরে, ফুলহারে সেজে সত্যবতী হয়ে যেতে থাকে। কুয়াশা আর পরশর অতসীকে বড় অমোঘ আকর্ষণে টানতে থাকে। একদিন রাত্রে সত্যি অতসী বড় সুন্দর করে সাজে। মায়ের অনেক পুরনো বালুচরিটা পরে, একটু লিপস্টিকও লাগায়, টিপ পরে। তারপর খালের উপরের কুয়াশায় হেঁটে যাবে বলে ভাবতে থাকে। আচ্ছা, কাল সকালে কি মিডিয়া আসবে? আসতেই পারে। অনুময় তো খবরের অফিসেই কাজ করে। দাদা আসবে তো? নিশ্চয়ই আসবে। অতসী তার মান্ধাতার মোবাইল থেকে মেসেজ করে দিয়েছে। মেসেজ পেয়ে দাদার আসতে আসতে আর 1 ঘন্টা। তার মধ্যেই অতসী মনে মনে তৈরি হয়ে নেয়। পরশর ডাকছেন। মার দিকে একবার তাকায় অতসী। না, ভাববে না মায়ের কথা। মা ভাবেনি ওর কথা। খালপাড়ের কুয়াশা ডাকছে। অতসী আস্তে আস্তে খালের কুয়াশায় হেঁটে যাবে। পরশর ডাকছেন। অতসী সাঁতার জানে না। পায়ে স্যান্ডেলটা গলিয়ে যেতে গিয়েও ভাবে, দাদা যদি মাকে এখানেই ফেলে রেখে চলে যায়? 1 মাস বাদে যদি আসে প্রমোটার সাথে করে? কবে থেকেই তো বলছিল এই অঞ্চলে এত ফ্ল্যাট হচ্ছে, যা দাম, এই ফালতু বাড়ি রেখে দিয়ে কি হবে? না না, প্রমোটার সঙ্গে করে আসতে পারে, কিন্তু মাকে ফেলে রেখে দিয়ে চলে যাবে কি করে? নিশ্চয়ই বৃদ্ধাশ্রমে অন্তত দেবে। বৃদ্ধাশ্রমে মাকে ওরা ঠিকই দেখবে, তাই না? কুয়াশা গভীরতর হয়। গভীর ঘুমে সুলতা আধো জড়ানো গলায় কি বলেন অতসী বুঝতে চায়। অতসী শুনতে পায় মা বলছে, অতু আয়, অতু আয়, পেচ্ছাপ যাব। অতসী চটি খুলে ঘরে ঢোকে, মাকে বাথরুমে নিয়ে যায়। তারপর বসেই থাকে। ঘুমন্ত মায়ের মুখে খালপাড়ের রাস্তার আলো এসে পড়ে। খালপাড়ের কুয়াশায় পরশর অপেক্ষায় আছেন জেনেও অতসী উঠতে পারে না। থাকুক না হয় পরশর ওই কুয়াশায় আরো কদিন, অন্তত মা যে কদিন আছে ততদিনে পরশরও যদি পরিমলের মতো, তাহলে খালপাড়ের কুয়াশার মতো হাসি ফুটে ওঠে অতসীর ঠোঁটে।